নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, খুব পরিষ্কার কথা বলে রাখা যাক যে আমরা খুব আকর্ষণীয় ভঙ্গিতে কিছু রসালো, অত্যন্ত আগুনে মেজাজে কিছু সমালোচনা, এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ আমরা করি না বলেই হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন বা আরও স্পষ্ট করে বললে জনপ্রিয়তা এখনও সেভাবে বিস্তৃত হয়নি। কিন্তু যেটা খুব পরিষ্কার বলে রাখা দরকার যে পরিবর্তিত পশ্চিমবঙ্গ একটি যথাযথ বিকল্পের সন্ধান করছে, এটা অন্তত আমরা যারা রাস্তায় ঘাটে প্রতিনিয়ত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, সাংবাদিক হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে, সচেতন মানুষ হিসেবে চারপাশে নজর করি, তাহলে বোঝা যাবে যে একটা বিকল্পের সন্ধানে মানুষ ঘুরছে। সে বিকল্প কি? আগামী 10 বছর বাদে পশ্চিমবাংলার চেহারা কীরকম হবে সেটা খুব পরিষ্কারভাবে কেউ বলতে পারছেন না। কোনো সঠিক দিশা দেখেও দেখছেন না, এটা যেমন মনে হচ্ছে, তেমনি বোঝা যাচ্ছে যে অন্তত রাজনৈতিক কোনো শক্তির ওপরে বৃহত্তর অংশের মানুষ খুব বেশি আস্থা রাখতে পারছেন না। তারা স্থিতাবস্থার পক্ষে। যদি স্থিতাবস্থার পক্ষে থাকেন তাহলে সেটি উদ্বেগজনক, কারণ পরিবর্তিত পশ্চিমবঙ্গ মানে হিন্দু ভোট আর মুসলিম ভোটের ভাগাভাগির পশ্চিমবঙ্গ। পরিবর্তিত পশ্চিমবঙ্গ মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে রাজনৈতিক বৈচিত্র্য দেওয়া পশ্চিমবঙ্গ, এবং পরিবর্তিত পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া গণতন্ত্রের বিকাশের রাস্তায়, সেটি অন্য কিছু নয়, বিরোধীদের ভোটে জিততে দেব না, বা জিতলেও পছন্দসই বিরোধীরা যেন জেতেন, যারা আমাদের মতো করে আমাদের পছন্দসই চেহারায় আমাদের বিরোধিতা করবেন। না হলে কি হবে? আপনাদের একটু মনে করিয়ে দিই, বারণ বিশ্বাসের কথাটা তো আপনাদের মনে আছে। বাম কংগ্রেস জোটপাত্র হিসেবে জিতেছিলেন বারণ বিশ্বাস সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। কিছুদিনের মধ্যেই তাকে যোগ দিতে হলো শাসক দলে, নইলে শাসক দলে নাকি মান ইজ্জত থাকছিল না। এবং খুব স্পষ্টভাবে বলা যাক যে যেভাবে গাজোয়ারির রাজনীতি শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছিল, অদ্ভুতভাবে সেখানে দেখতে পাচ্ছিলাম যে প্রধান বিরোধী দলে যারা বসে আছে তাঁদের ওপর যত না চাপ, বামপন্থী এবং কংগ্রেসের যদি কেউ জনপ্রতিনিধি হয়ে যান তাদের ওপর চাপ তার থেকে বেশি। আপনারা সবাই পুরুলিয়ার তপন কান্দুর কথা জানেন, এবং প্রায় 3 বছরের মধ্যেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সাক্ষী ছিলেন বা সে নিয়ে কথা বলতে পারবেন যারা, তাদের কেউ আর বেঁচে রইলেন না। আমরা দেখতে পেলাম যে শাসকদের বিব্রত হতে পারে বকটুই কাণ্ডে শাসকরা যারা সাক্ষী ছিলেন তারা একে একে কীভাবে জানি মারা গেলেন। একজন তো সিবিআই হেফাজতে মারা গেলেন। এই বিষয়গুলো পরিবর্তিত বাংলার একটা বৈশিষ্ট্য, যেগুলো আগে কখনো ছিল না। আমরা কখনো ভাবতে পারতাম না যে একজন বিধায়ক, যিনি সমস্ত দলই প্রায় বামপন্থী দল বাদ দিয়ে বাকি সমস্ত দলই কখনো কখনো ঘুরে বেরিয়েছেন, তিনি জনপ্রতিনিধি হয়েছেন, তিনি খুব পরিষ্কার বলতে পারেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে আমি তখন যে দল করতাম সে দলের নেত্রীর নির্দেশে, সর্বোচ্চ নেত্রীর নির্দেশে আমি বিরোধীদের ভোটে হারাবার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা করিয়েছিলাম। আমরা জানি না আর কখনো আমরা
এরকম অভিজ্ঞতার মুখোমুখি হব কি না। আজকে সারাদিন যে বিধায়ককে দেখানো হলো, তিনি নতুন দল তৈরি করেছেন, সেটা যেমন বড় খবর, তেমনি বড় খবর এটাও যে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন, তারপরেও তিনি বহাল তবিয়তে ছিলেন। কেউ তাকে তেমন কিছু বলেনি। অবশ্য যারা ভিডিওটা দেখছেন তারা বলতেই পারেন যে আমাদের প্রধান বিরোধী দলের নেতা বা যিনি নিজেকে এলওপি বলতে পছন্দ করেন, লিডার অফ দ্য অপোজিশন, তিনি তো হামেশাই যে ধরনের সাম্প্রদায়িক প্ররোচনাসূলক কথাবার্তা বলেন, তাতে তো তার বিধায়ক পদ থাকারই কথা নয়। কিন্তু বিধায়ক পদ তার রয়েছে। তার নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন তুলে পুরো টার্ম তিনি কমপ্লিট করবেন আগামী বছর। তিনি বিরোধী দলের নেতা রইলেন। তাকে যতই লোডশেডিংয়ে যেটা এমএলএ বলা হোক না কেন, বা তিনি যতই মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল পাওয়া মুখ্যমন্ত্রী বলেন না কেন, আদালত তাঁর নির্বাচনের যে অভিযোগ, নির্বাচন নিয়ে যা অভিযোগ ছিল, গণনা নিয়ে যা অভিযোগ ছিল, সেটা আদালত অব্দি গড়িয়েছে, মামলা চলছে। কিন্তু অনন্তকাল ধরে সব মামলা চলবে, সেটা আমরা বুঝে নিতে পারি। পরিবর্তিত পশ্চিমবঙ্গ মানে প্রথম যে পরিবর্তন দেখা গিয়েছিল 2012 সালের ডিসেম্বর মাসে বিধানসভাতে চিটফান্ড নিয়ে মুলতবি প্রস্তাব আনতে পারেননি তৎকালীন বিরোধী দলের নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র। তাঁর দুই সহকর্মী ডক্টর গৌরাঙ্গ চ্যাটার্জি এবং দেবলীনা হেমব্রমকে বেধড়ক মারধর করা হয় বিধানসভার অভ্যন্তরে এমন মারধরই করা হয় যে গৌরাঙ্গ চ্যাটার্জির শরীরে রক্ত, যারা তাকে মারধর করছেন তাদের মধ্যে একজনের গায়ে লাগে। শাসক দলের পক্ষ থেকে আরও স্পষ্ট করে বললে, সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এরা যেন চিকিৎসার জন্য, এই আহত বিধায়করা যেন সরকারি হাসপাতালে না যেতে পারেননি তারা। তদন্ত হয়েছিল, তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েনি। রহস্যজনক কারণে আমরা দেখেছি হেয়ার স্ট্রিট থানার ওসি, যিনি সাংবাদিকদের কিছু বলতে চাননি, তিনি কোনো রিপোর্টও দিয়েছেন বলে কোনো বিধায়ক মনে করতে পারছে না। বিধানসভার কার্যবিবরণীতে তার কোনো উল্লেখ নেই। এরকম যখন পরিস্থিতি, আমরা ভালোভাবে যদি নজর করি পশ্চিমবাংলার পরিস্থিতিতে, তাহলে দেখতে পাবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে ধর্মকে যাতে সামনে আনা যায়, ধর্মীয় তোষণ, নির্দিষ্ট জনজাতির অধিকার ইত্যাদি প্রভৃতি যদি যাতে সামনে আসে, তার জন্য পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। কিন্তু ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া, এই পরিবেশটা তৈরি করলো কারা, কে বা কারা? যারা তৈরি করেছেন তারা বলা বাহুল্য বামপন্থীদের দূরে রেখেছেন বিধানসভা ভবন থেকে। কিন্তু বামপন্থীরা বিরোধী পরিসরকে পুরোপুরি কাজে লাগাচ্ছে, এই বাস্তবতা স্বীকার করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে আজ শুক্রবারের পক্ষ থেকে চাই যে ইস্যুগুলো নিয়ে বামপন্থীরা লড়াই করছেন, সেই ইস্যুগুলো ভোটের সামনে আসুক। কর্মসংস্থানের প্রশ্ন সামনে আসুক, নিয়োগের স্বচ্ছতা সামনে আসুক, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আসা সামনে আসুক, শিল্পায়নের কর্মসংস্থানমুখী চেহারাকে সামনে নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা, এবং সবচেয়ে বড় কথা যে যথাযথ মর্যাদা পায় যেন সংসদীয় গণতন্ত্র, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি যেন সরকারের প্রশ্রয় কোনোভাবেই না পায়,
এটা আমরা চাইব। হবে কি না সেটা আগামী দিন বলবে, কিন্তু খুব স্পষ্টভাবেই বলা যাক যে পশ্চিমবাংলার এখনকার পরিস্থিতি যতটা সুস্থ ভাবার হওয়া উচিত ছিল ততটা নয়। আমাদের প্রতিবাদ ছিল, আছে, থাকবে। নমস্কার, ভালো থাকবেন।